নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি 4টে 4 দিক এবং যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি। বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের 7ই জানুয়ারির পর এই সংসদ গঠিত হয়েছিল। দুপুর 3টে পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংসদ ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি, এমনটাই জানিয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে খালেদা জিয়াকে যে মুক্তির ঘোষণা করা হয়েছিল সেই মতো তিনিও মুক্তি পেয়েছেন বলে জানা যাচ্ছে। এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজ রুমে আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, দেখছি যে ঘোষণা করা হলো সংসদ ভেঙে দেওয়া রাষ্ট্রপতির তরফ থেকে এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং জয়শঙ্কর তিনি বলছেন যে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, সেখানকার যে ভারতীয়রা রয়েছেন তাদেরকে দ্রুত সেখান থেকে সরিয়ে আনা হবে, সেই মতো সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। হ্যাঁ, দেখো এই মুহূর্তে পরিস্থিতি যদি বলা হয় যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কথা তুমি যদি বলো, তাহলে অন্তর্বর্তী সরকার গঠনটা এখন মূল। এবং রাষ্ট্রপতি যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে পরবর্তী যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের দিকে এগোতে হবে। অর্থাৎ কোথাও একটা যে এই আনরেস্ট, অর্থাৎ যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, যে রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটা কাটানোর জন্য সেনা এবং রাষ্ট্রপতি দুজনেই এই মুহূর্তে উদ্যোগ নিয়েছেন। সেনার সঙ্গে রাষ্ট্রপতির এখনও কথা হয়েছে বলে জানা যায়নি, কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে একাধিক রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কথা হয়েছে, আলোচনা হয়েছে। এবং সেই আলোচনার পর রাষ্ট্রপতি তিনি সংসদ ভেঙে দিয়েছেন। যে চলতি বছরের জানুয়ারিতে যে সংসদ গঠিত হয়েছিল এবং আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসে এবং প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা, সেই সংসদ আজ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং অর্থাৎ এই মুহূর্তে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা, তিনি যারা চাইবেন সেনার সঙ্গে কথা বলবেন। এবং যেহেতু সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে এবং সুশীল সমাজের সঙ্গে কথা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কথা হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার কোন ফরমেশনে তৈরি হবে, অর্থাৎ কোন ফর্মুলায় অন্তর্বর্তী সরকার তৈরি হবে, সেটাই কিন্তু দেখার। তার কারণ একাধিক দাবি আছে। বিএনপি যেটা দাবি করেছিল যে দুটোর মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা উচিত, তা না হলে কিন্তু একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও কিন্তু যেটা দাবি করেছিল যে তিনটের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার কথা, সেটা কিন্তু হয়েছে। অর্থাৎ যে সমস্ত যারা আন্দোলন এবং যাদের যে মূল দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন এবং হাসিনা সরকারের পতন, সেখানে শেখ হাসিনা তার পদত্যাগের যে দাবি, সেই পদত্যাগ হয়েছে। গতকাল 45 মিনিট সময় পেয়েছিলেন সেনার তরফ থেকে এবং সেনা তাকে 45 মিনিট সময় দিয়েছিল। দেওয়ার পর তিনি পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন এবং তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন। সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, যদি রাজনৈতিক পরিস্থিতির কথা বিচার করা হয়, তাহলে অন্তর্বর্তী সরকার গঠনটা মূল। এবং সেই সরকার যে গঠন হবে সেটা কোন ফর্মুলায় তৈরি হবে, সেখানে কোনো সুশীল সমাজের প্রতিনিধি তিনি মাথায় বসবেন, নাকি বিএনপির কাউকে মাথায় বসানো হবে, নাকি অন্য কোনো রাজনৈতিক দলে কেউ মাথায় বসবেন, সেটা কিন্তু ঠিক হবে। কেননা গতকালই আমরা দেখেছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে সর্বদল বৈঠক হবে এবং সর্বদল বৈঠকের পর সিদ্ধান্ত হবে ঠিক কী ফরমেশনে এই অন্তর্বর্তী সরকার গঠন হবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন একাধিক দেশ, তারা সবাই এই বাংলাদেশের দিকে তাদের নজর আছে। তার কারণ যেভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে নামটা সব থেকে প্রথমে আসছে এবং যে নাম নিয়ে রীতিমতো চর্চা চলছে, আলোচনা হচ্ছে, তার নাম হচ্ছেন মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার জয়ী, বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। সেই মোহাম্মদ ইউনূস অর্থাৎ একটা সুশীল সমাজের প্রতিনিধি, তাকে মাথায় বসিয়ে এই সরকার গঠন করা, সেই দাবিটা প্রধান দাবি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। কারণ তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছিল যে কোনো রকম সেনা সমর্থিত সরকার তারা চায় না, রাষ্ট্রপতির ঠিক করে দেওয়া সরকার তারা চায় না। এই বিষয়টাই বলবো যে একাধিক দাবি রয়েছে, বিএনপির তরফ থেকে একটা দাবি থাকছে, ছাত্রদের তরফ থেকে একটা দাবি থাকছে। এবং এই যে দাবি এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, স্থিতাবস্থা ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জ, এবং এই দাবিগুলোকে এক সূত্রে বেঁধে কোঅর্ডিনেট করে কিভাবে সেখানে আবার ফিরিয়ে আনা হবে শান্তি, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। একদমই তাই, সেটা অবশ্যই বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটাই কিন্তু মোকাবিলা করতে হবে সেনাকে। কারণ সেনাপ্রধান প্রথম যেটা বলেছিলেন যে আন্দোলনকারীরা, তাদের ওপর কোনো গুলি চলবে না, তাদের ওপর দমনপীড়ন কোনো নীতি চলবে না,
এবং যে সমস্ত ছাত্রছাত্রী আন্দোলনকারী যাদের আটক করা হয়েছিল তাদের মুক্তি দেওয়া হবে, এই বার্তাটা তিনি পৌঁছে দিয়েছিলেন আন্দোলনকারীদের কাছে। এবং সেই বার্তা অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত কাজ হচ্ছে। এবং সেনা প্রধানের যে বক্তব্য যে কোনো রকম গুলি চালানো হবে না, কারফিউ শিথিল করা হবে, আজ সকাল 6টা থেকে কারফিউ শিথিল করে দেওয়া হয়েছে। একাধিক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সেগুলো খুলেছে, তার সঙ্গে একাধিক সরকারি বেসরকারি যে সমস্ত অফিস সেই অফিসও কিন্তু খুলেছে। কিন্তু এবার সেই অফিস বা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে হাজিরার হার সেটা কতটা, সেটা একটা বিষয়। তার কারণ এই মুহূর্তে যেটা এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী যেটা উল্লেখ করছেন যে ওখানে পুলিশ আক্রান্ত হচ্ছে, ওখানে সংখ্যালঘু শ্রেণী আক্রান্ত হচ্ছে, কিছু জায়গায় মন্দির আক্রান্ত হয়েছে, সেটা কিন্তু জয়শঙ্কর বলেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই যে পুলিশ যাদের রক্ষা করবে, অর্থাৎ এই যে স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের যে অস্থিরতা সেটাকে স্বাভাবিক করার জন্য এবং নিরাপত্তা দেওয়ার জন্য সেখানকার পুলিশের একটা বড় ভূমিকা। সেই পুলিশ যদি আক্রান্ত হয়, সেই থানা যদি আক্রান্ত হয়, থানায় ঢুকে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, যদি পুলিশ একাধিক পুলিশ কর্মীকে যদি পুড়িয়ে হত্যা করার যে অভিযোগ সামনে এসেছে, সেই ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে কিন্তু এই পরিস্থিতি সামলানোটা একটু কঠিন। কিন্তু যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে এবং তার সঙ্গে ইন্টারনেট পরিষেবা অনেকটাই ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যে সমস্ত অফিস সেগুলো খোলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ যে স্বাভাবিকের পথে সেই ছবিটা কিন্তু তুলে ধরতে হবে এই মুহূর্তে বাংলাদেশকে যারা শাসন করছে, অর্থাৎ বাংলাদেশের যে প্রশাসন যেটা সেনার হাতে রয়েছে বা রাষ্ট্রপতি অনেকটা নিয়ন্ত্রণ করছেন, সেটা কিন্তু বিশ্বের কাছে এই বার্তাটা পৌঁছতে হবে যে বাংলাদেশ অনেকটা স্বাভাবিকের পথে এবং অন্তর্বর্তী সরকার গঠনের দিকে আমরা আরও এক ধাপ এগোচ্ছি। সুতরাং পরপর যে প্রক্রিয়াগুলো ঘটছে, যে তৎপরতা চলছে, সেটা কিন্তু একটা কোথাও যে বাংলাদেশের যে অস্থিরতা কাটতে চলেছে সেইটা কিন্তু একটা ইঙ্গিত করে এবং এই ইঙ্গিতটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যে বৈদেশিক নীতি, যে বিদেশ নীতি এবং কূটনীতি স্তরে কোন দেশের সঙ্গে যে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে তারা কিভাবে ভাববে, সেই দেশ কিভাবে ভাববে, বিশেষ করে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক, সেই ভারত কিভাবে পুরো বিষয়টা দেখবে এবং ভারতের অবস্থান কি হবে এবং বাংলাদেশের পরবর্তী পদক্ষেপের দিকে ভারত তাকিয়ে রয়েছে। পরিষ্কার বলে দিয়েছেন যে জয়শঙ্কর যে বাংলাদেশের প্রতি মুহূর্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে ভারত তাকিয়ে আছে, ভারত দেখছে, ভারত অনেকটা জল মাপছে বলা যায়। তার কারণ ভারতের সঙ্গে যে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক সম্পর্ক, যে বাণিজ্যিক সম্পর্ক, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশের ক্ষেত্রেই। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে যদি অস্থির পরিস্থিতি থাকে, তাহলে কিন্তু সেটা ভারতের পক্ষে খুব একটা সুখকর নয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশের যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকার কিভাবে পরিচালিত হবে, সেই সরকার পরিচালনা যখন শুরু করবে এবং তারপরে যখন সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছেও। যে কারণে ভারতের সংসদে দুটি কক্ষে, অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা, দুটি কক্ষেই কিন্তু বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির কথা বলেছেন এবং গোটা পরিস্থিতির দিকে ভারত যে নজর রেখেছে সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। সুতরাং এই ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কোথাও একটা ঝালিয়ে নেবার এই সময়টা, এবং তিনি বলেছেন যে সেখানে যে সংখ্যালঘুরা আছে তাদের সুরক্ষা নিশ্চিত করা ভারতের একটা প্রধান কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে। জয়শঙ্কর তিনি এই বিবৃতিতে বলেছেন সেটাও একদমই তাই। তার কারণ হচ্ছে যে আরেকটা বিষয় যে খুব তুমি যদি একটা জিনিস দেখো, যে জয়শঙ্কর যেটা বিবৃতি দিচ্ছিলেন সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য পয়েন্ট আছে, অর্থাৎ এই যে জানুয়ারি মাসে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের পরে কিন্তু একটা ধর্মীয় মেরুকরণ শুরু হলো। অর্থাৎ এই আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় এলো, যদিও একটা অভিযোগ উঠছিল বিরোধীদের দিক থেকে যে আওয়ামী লীগ যে দুটো লাস্ট যে ইলেকশন জিতেছে, সেই ইলেকশনে তারা কার্যত বিপক্ষকে ভোটই দিতে পারেনি, 97 থেকে 98% ভোট তারাই পেয়েছে। সুতরাং কোথাও একটা যে এই যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কিন্তু কোথাও ছিল না, সবটাই কিন্তু কন্ট্রোল করছিল এই যে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের যে দীর্ঘ শাসন বাংলাদেশে, সেই আওয়ামী লীগ কিন্তু গোটা বিষয়টাকে কন্ট্রোল করছিল। সুতরাং কোথাও একটা এই অভিযোগটা বারবার করে উঠছিল বিরোধীর দিক থেকে যে বিরোধীদের কন্ট্রোল করে রাখা, বিরোধীদের দমিয়ে রাখা এবং বিরোধীদের কথা বলতে না দেওয়া, বিরোধীদের ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া, এই অভিযোগটা কিন্তু বারবার উঠেছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আন্দোলন, ছাত্র আন্দোলন, সামনে থেকে ছাত্র আন্দোলন, পেছন থেকে রাজনৈতিক মদত, সেখানে বিএনপি জামাত তারা যে মদতটা দিয়েছে সেই অভিযোগটা বারবার আওয়ামী লীগ করেছে। অর্থাৎ কোথাও একটা এই মুহূর্তে জামাত কিংবা যে বিএনপি তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো কিন্তু অনেকটা মানতে হচ্ছে রাষ্ট্রপতিকে, অনেকটা মানতে হচ্ছে সেনাপ্রধানকে। সব মিলিয়ে এই যে অন্তর্বর্তী যে সরকার,
সেই সরকারের পরে যে সাধারণ নির্বাচনে যাবে বাংলাদেশ, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এবং এরই মধ্যে যেটা ঘোষণা করা হয়েছিল সেই মতোই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন, তাকে 2018 সালে যে গ্রেফতার করা হয়েছিল, তারপর কিছুটা সাজা শিথিল হওয়ার পরেও কিন্তু তিনি গৃহবন্দী ছিলেন। সেক্ষেত্রে এই মুহূর্তে যে তাকে মুক্তি দেওয়া হলো, এই পরিস্থিতির মাঝে বিএনপিরও একটা এখানে স্টেক আছে এই আন্দোলনে। এরপর তাহলে বিএনপি কিভাবে ভাবছে? দেখো, বিএনপি কিভাবে ভাবছে সেটা অবশ্যই বিএনপি চাইবে যে আবার ক্ষমতায় ফিরতে, এবং সাধারণ নির্বাচনে যদি তারা আবার ক্ষমতায় ফিরতে পারে সেটা নিশ্চয়ই বিএনপি চাইবে। কিন্তু বেগম খালেদা জিয়া, তার যা বয়স হয়েছে এবং তিনি ক্যান্সার আক্রান্ত, দীর্ঘদিন তিনি জেলেবন্দি, 2018 সালের তিনি গ্রেপ্তার হন একটি দুর্নীতি মামলায় এবং তাকে 17 বছর জেল দেওয়া হয়। মানে 17 বছরে তাকে মানে জেলে পাঠানো হয় এবং তাকে একটা সময় পরে যখন তাকে প্যারোলে ছাড়া হয়েছিল চিকিৎসার জন্য এবং তারপর তাকে গৃহবন্দী রাখা হয়েছিল। সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা বিএনপির ক্ষেত্রে, সেই তিনি চেয়ারপারসন, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক যে পরিমণ্ডল এবং রাজনৈতিক যে তার যে অবস্থান, তার যে ক্ষমতা, কতটা প্রভাব, সেই প্রভাবটা এই হয়তো সেরকমভাবে তিনি দেখাতে পারবেন না। কিন্তু যে বিএনপির যে মহাসচিব, সেই মহাসচিবই কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন এবং তার সঙ্গে কথা বলেছিলেন। সব কিছু মিলিয়ে বিএনপি যে আবার ক্ষমতায় ফিরতে চায় এটা স্পষ্ট। কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারে বিএনপির প্রতিনিধি হয়তো থাকতে পারেন, কিন্তু তিনি মাথায় বসবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। একেবারেই। অনেক ধন্যবাদ দিব্যেন্দু। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। এবং যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি, অর্থাৎ বাংলাদেশ, যে বাংলাদেশ গত কয়েক মাস ধরে উত্তপ্ত এবং যে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেখানে, যেভাবে ছাত্র আন্দোলন ভয়াবহ আকার ধারণ করে এবং গতকাল দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকে একের পর এক তথ্য সামনে এসেছে, যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে এবং গোটা বিশ্বের নজর আজকে বাংলাদেশে, এবং সেটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এবং কারণ ভারতে এই মুহূর্তে রয়েছেন শেখ হাসিনা, তাকে ভাবতে সময় দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ফোনে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো। এই যে বাংলাদেশের যে পরিস্থিতি এখন এসে দাঁড়িয়েছে, এবার কি মনে হচ্ছে শেখ হাসিনার কি ভবিষ্যৎ এবং ভারতের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জের? হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের পতন ঘটেছে, এটা বলা যায়। আগামী ভবিষ্যতে কি হবে তার এটা এখনই বলা মুশকিল। তবে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে, ইংল্যান্ডেই ওনার ফার্স্ট পছন্দ, সেখানে তো এখনো বোধহয় অনুমতি পাননি। সেখানে বেশ কিছু ঝামেলা চলছে, অভিবাসীদের নিয়ে নানান জায়গায় গন্ডগোল হচ্ছে, সরকার সেটা নিয়ে ব্যস্ত। এখন সেই জায়গায় নতুন করে শেখ হাসিনা অ্যাসাইলাম দিলে হয়তো সমস্যা বাড়তে পারে ভেবে হয়তো সেখানকার সরকার এখনো দিচ্ছে না। ভারত সরকারও পক্ষে বেশি দিন সেখানে ভারতবর্ষে আটকে রাখা মুশকিল আছে, কেননা মানে ভারতবর্ষে উনি থেকে গেলে বাংলাদেশের যা পরিস্থিতি, সেখানকার আগামী সরকার বলতে পারে যে ওনাকে পাঠিয়ে দাও, বা ট্রাইব্যুনাল গঠন করতে পারে, সেখানে একটা লিগাল অব্লিগেশন তৈরি হতে পারে। এমনকি ভারতবর্ষ চাইবে না যে ভবিষ্যতে যে সরকার বাংলাদেশে আসবে তাদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা হোক, বৈরিত হোক, সেটা ভারত সরকার চাইবে না। সুতরাং শেখ হাসিনা যে দীর্ঘদিন ভারতবর্ষে থাকবেন এটা এরকম অবস্থায় নেই। তবে হ্যাঁ, অতীতে আমরা জানি 75 সালে যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছিল, তখন শেখ হাসিনা তার পরিবারের লোকজন এদেশেই ছিলেন, ইন্দিরা গান্ধী সে ব্যবস্থা করেছিলেন। ভারত সরকার সেটা যাতে তিনি যতদিন না উনি অন্য দেশে যেতে পারছেন ততদিন কিন্তু ভারত সরকার নিঃসন্দেহে রাজনৈতিক একটা সেই আনার চেষ্টা করছে, কনসেনসাস আনার চেষ্টা করছে, যাতে করে রাজনৈতিক ভারতবর্ষে রাজনৈতিক ভিন্নতা না আসে। তবে বেগম জিয়াকে ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে যে এখন সেখানকার মিলিটারি শাসন, তারা বেগম জিয়ার জামাতের যে গোষ্ঠী তাকেই হয়তো আগামী দিনে তাদের পছন্দ। এবং জেল থেকে যে সমস্ত দাগি আসামিরা ছেড়ে দেওয়া হচ্ছে জেল দখল করে, মানে সংশোধনাগারগুলোকে দখল করে নিয়ে, তাতে বোঝা যাচ্ছে একটা ডিজাইন কিছু আছে, দেশের মধ্যে ফাঁদ দেওয়ার অস্থিরতা বাড়ানোই লক্ষ্য। হয়তো কিছু কিছু এদেরকে হয়তো ভারতবর্ষে সন্ত্রাসের জন্য পাঠানো হতে পারে। একেবারে, অনেক ধন্যবাদ। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নোবেলজয়ী অর্থনীতিবিদকে চায় ছাত্ররা, সেনা সমর্থিত সরকার নয় দাবি করেছেন ছাত্ররা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুসকেই চাইছে ছাত্ররা। মুখ্য উপদেষ্টা হতে পারেন মোহাম্মদ ইউনুস, এমনটাই জানা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হতে পারেন মোহাম্মদ ইউনুস। অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ, তাকেই চিফ অ্যাডভাইজার হিসেবে চাইছে ছাত্ররা এবং সেনা সমর্থিত কোনো সরকার নয় বলে কিন্তু জানিয়ে দিয়েছে ছাত্ররা। সেনা সমর্থিত কোনো সরকার চায় না তারা, দাবি করেছেন ছাত্ররা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হতে পারেন মোহাম্মদ ইউনুস। তাদের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো সরকারকে সমর্থন নয় জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে মুখ্য উপদেষ্টা করার দাবি, অর্থাৎ তাদের সমর্থিত সরকারকেই তারা চাইছে এবং নোবেলজয়ী অর্থনীতিবিদকেই কিন্তু ছাত্ররা পাশে চাইছেন, মুখ্য উপদেষ্টা হিসেবে চাইছেন। কি বলেছেন তারা, কি দাবি তাদের, শোনাব আপনাদের। ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক, আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বি টিম সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে। ছাত্র জনতা উত্তপ্ত বাংলাদেশের আছে এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্কের বাংলাদেশের দূতাবাসে সে দেশের বাংলাদেশি নাগরিকদের হামলা। দূতাবাসে ঢুকে আধিকারিকদের ওপর হম্বিতম্বি ভাঙচুরের চেষ্টা। দূতাবাস থেকে সমস্ত বঙ্গবন্ধুর ছবি অবিলম্বে সরিয়ে ফেলার দাবি করতে থাকে উত্তেজিত বিএনপি সমর্থকেরা। অবশেষে সেই ছবি দেওয়াল থেকে খুলে নামিয়ে রাখতে বাধ্য হন দূতাবাসের আধিকারিকেরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের ছবি আপনাদের দেখালাম। তবে এবার ভারত বাংলাদেশ সীমান্ত রাজ্যে যেখানে রয়েছে সেই অঞ্চলগুলিতে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অশান্ত বাংলাদেশ, হাই অ্যালার্ট বনগাঁ পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি, আমদানি রফতানি বন্ধ পেট্রাপোলে। সীমান্ত পরিদর্শনে বিএসএফ এর ডিজি। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। পেট্রাপোল সীমান্ত, ঘোজাডাঙ্গা সীমান্ত, গেদে সীমান্ত, হিলি সীমান্ত, এই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বিএসএফ এর টহলদারি চলছে। বিএসএফ এর কড়া নজরদারি, বিএসএফ এর ডিজি এসে পৌঁছেছে এবং তিনি এলাকা পরিদর্শন করছেন। যে পেট্রাপোল সীমান্ত রয়েছে সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বন্ধ রয়েছে আমদানি রফতানি কাজ। বিএসএফ এর ডিজি তিনি স্বয়ং এলাকা পরিদর্শন করছেন যাতে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি বা খামতি না থাকে। আমরা সরাসরি যাব, প্রতিনিধি দেবাশিস মণ্ডল সেখান থেকে রয়েছেন। দেবাশিস, যেভাবে দেখা হচ্ছে যে ডিজি এসে নিজে পরিদর্শন করছেন, তিনি দেখছেন কোনো নিরাপত্তায় ত্রুটি রয়েছে কিনা, বিএসএফ এর নজরদারি চলছে, এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ, কি খবর উঠে আসছে?
দেখো ইন্দ্রাণী, তোমাকে বলি যে বাংলাদেশের যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার পরে কিন্তু যে ভারত বাংলাদেশ সীমান্ত যে সমস্ত বর্ডার রয়েছে সেখানে কিন্তু মানে হাই সিকিউরিটি জোন বলে ঘোষণা করেছে ইতিমধ্যে। এবং আমরা দেখেছি যে ইতিপূর্বে যে পরিমাণে বিএসএফ যারা টহল দিতে তাদের থেকে সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, ফলে যথারীতিভাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি আজকের কিন্তু সকালে ডিজি এসেছিলেন, তিনি কিন্তু সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। পাশাপাশি গতকাল দুপুর 3টের পর থেকে কিন্তু যে পেট্রাপোল সীমান্ত দিয়ে যে স্থল বাণিজ্য হয়, এক্সপোর্ট ইম্পোর্ট যে বাণিজ্য হয় সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু একেবারেই বন্ধ। ফলে স্বাভাবিকভাবে কিন্তু দৈনিক প্রায় কয়েক কোটি টাকা যে ক্ষতির পরিমাণ সেটা কিন্তু এলাকার যে ক্লিয়ারিং এজেন্ট তারা কিন্তু বলছেন। পাশাপাশি যে এখানকার যে পেট্রাপোল সীমান্ত দিয়ে যে ভারত বাংলাদেশ যে যাত্রী পরিবহন যেটা হয়, বাংলাদেশ থেকে ভারতে আসে, ভারত থেকে বাংলাদেশে যাত্রী যাতায়াত করে, সেই যাত্রীর সংখ্যা কিন্তু খুবই কম। যেটা বাংলাদেশ থেকে কিন্তু যাত্রী আসছেই না বললেই চলে। যারা মূলত আসছেন তারা কিন্তু একমাত্র মেডিকেল ভিসা নিয়ে আসছেন, তারা এমার্জেন্সিভাবে মেডিকেল ভিসা নিয়ে আসছেন তারা চিকিৎসা করার জন্যে। পাশাপাশি ভারত থেকে যে সমস্ত যাত্রী যারা বাংলাদেশে ফেরত যাচ্ছেন, বাংলাদেশের বাসিন্দা, তাদের কিন্তু অনেকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তাদের অনেকের ভিসা শেষ হয়ে গিয়েছে, ফলে তারা বাড়ি ফিরছেন। তবে তবু যাত্রীর সংখ্যা কিন্তু খুবই কম। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট যেটা বন্ধ হয়ে গেছে, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পেছনে যে 3 নম্বর গেট রয়েছে, যেখানে ট্রাক টার্মিনাল বলা হয়, যে ট্রাক টার্মিনাল তুমি দেখতেই পাচ্ছ যে আমার সামনে যে বিএসএফ পেছনে বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে সমস্ত ট্রাকগুলো বাংলাদেশে যাওয়ার জন্য যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো এই পার্কিং জোনে প্রবেশ করে, সেখান থেকে একে একে বাংলাদেশে প্রবেশ করে। এবং এই ইতিমধ্যে কিন্তু প্রায় 600-র উপরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিং জোনে। পাশাপাশি বাংলাদেশে যে শতাধিক ট্রাক ড্রাইভার এবং খালাসি তারা কিন্তু রয়েছে, তাদেরকে দ্রুত যাতে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এখান থেকে ক্লিয়ারিং এজেন্টরা বারবার বিদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে কথা বলছেন যে দ্রুত তাদের ফিরিয়ে আনা যায়, কেননা বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তারা ঠিকমতো খাওয়া হচ্ছে না, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, অনেক বেশি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, খেতে হচ্ছে, এরকম তারা বলছেন। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে একদিকে যেমন যাতায়াত করতে পারছে না প্যাসেঞ্জাররা, পাশাপাশি যে ট্রাক টার্মিনাল তারা বন্ধ রয়েছে, সেখানে এর সঙ্গে জড়িত রয়েছে কয়েক হাজার শ্রমিক রয়েছে, তাদের কাজ হারিয়ে ফেলেছে। কবে এই সমস্যার সমাধান হবে কেউই বলতে পারছেন না। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ট্রাক টার্মিনালের শুরু, এখান থেকে ট্রাকগুলো প্রবেশ করে। ফলে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই অচল অবস্থা কবে কাটবে সেটা কিন্তু এখনো কেউই বলতে পারছে না। একেবারে ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। এবং এই অচল অবস্থা কবে কাটবে এবং বিএসএফ এর যে নজরদারি সেটা এখনো পর্যন্ত কিন্তু জারি রয়েছে। হিলি সীমান্তের দিকে নজর রাখবো, একইভাবে সেখানেও কিন্তু বিএসএফ এর নজরদারি চলছে, টহলদারি চলছে। ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। হিলি সীমান্তে হাই অ্যালার্ট, অভিবাসন দফতরে ভিড়, বাংলাদেশিদের সীমান্ত অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হিলি সীমান্তে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ফোর্স বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, সেই মতোই চলছে বিএসএফ এর টহলদারি। ফোনে রয়েছেন প্রতিনিধি সুমন ভৌমিক। সুমন, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছেন? দেখো, গতকাল থেকে কিন্তু পরিস্থিতি খারাপ ছিল, তবে এই মুহূর্তে কিন্তু হিলি সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গতকাল কিন্তু কোনো রকম যানবাহন চলাচল করেনি। ইম্পোর্ট এক্সপোর্টের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত প্রায় বন্ধ। এই মুহূর্তে বাংলাদেশে যে আটকে থাকা প্রায় 90টি ট্রাক রয়েছে, সেই ট্রাকের চালকরা তারা কিন্তু ইতিমধ্যে এই ভারতের প্রশাসনের তরফ থেকে ওদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে হিলি সীমান্ত দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করছে এবং হিলি এবং বাংলাদেশ এবং ভারতের যে মানুষ যারা বিভিন্ন কাজে ভারতে ছিলেন এবং যারা বাংলাদেশে ছিলেন, তারা কিন্তু আজ 11টা নাগাদ থেকে কিন্তু তারা যাতায়াত শুরু করেছে এবং প্রশাসনের তরফ থেকে নজরদারি করা হয়েছে এবং সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু গতকাল রাতেই 2 গাড়ি সেনাবাহিনী এই হিলি সীমান্তে এসে পৌঁছেছে। পুরো নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই হিলি সীমান্ত। কোনো রকম কিন্তু খামতি রাখতে চাইছে না প্রশাসনের তরফ থেকে এবং সেনাবাহিনীর তরফ থেকে। এই মুহূর্তে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে হিলি সীমান্তে। ধন্যবাদ সুমন। কথা বললাম প্রতিনিধি সুমন ভৌমিকের সঙ্গে। হিলি সীমান্তের ছবি আপনাদের দেখালাম, যেখানে বিএসএফ এর টহলদারি তো চলছে, তবে এখনো পর্যন্ত যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে।
এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ভারত বাংলাদেশ সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে চলছে বিএসএফ এর নজরদারি এবং টহলদারি। বিএসএফ এর ডিজি তিনি এসে পৌঁছেছেন, এলাকা পরিদর্শন করছেন, যাতে কোনো রকমের ত্রুটি না থাকে, খামতি না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। বসিরহাট অর্থাৎ বসিরহাটে যে ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ ঘোজাডাঙ্গা সীমান্ত, সেখানেও কিন্তু একইভাবে পণ্য পরিবহন সোমবার থেকে বন্ধ ছিল। পণ্য পরিবহন সীমান্তে আটকে থাকে, পণ্য বোঝাই হাজার হাজার ট্রাক। পণ্য লুটের আশঙ্কা করছেন ট্রাক চালকরা। ঘোজাডাঙ্গা সীমান্ত এবং কোচবিহারে সেখানে যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানে একজন বাংলাদেশি নাগরিককে মারধর করার অভিযোগ, ছিনতাই করার অভিযোগ সামনে আসছে। এই দুটি বিষয় বিস্তারিত জানবো। ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, অন্যদিকে কোচবিহার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। আমি ঘোজাডাঙ্গা সীমান্তের ছবিটা দিকে নজর রাখবো। সঞ্জিত রয়েছে। সঞ্জিত, কি পরিস্থিতি সীমান্তবর্তী অঞ্চলে? দেখো, ইতিমধ্যে আজকে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতির পরে কিন্তু ইতিমধ্যে ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি সীমান্ত বাণিজ্য কিন্তু স্বাভাবিক হয়েছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে। ইতিমধ্যে 170টা ট্রাক বেশি কিন্তু এ দেশ থেকে ওপারে গেলেও কিন্তু কোনো একটা জায়গায় ভয় আতঙ্ক কাজ করছে। ট্রাক চালকদের চোখে মুখে আতঙ্কের ছাপ, যেটা করে নির্ভয় তারা ভয়ে ঢুকছে ওপার বাংলায়, যে তারা বলছে জীবন হাতে নিয়ে তারা যাচ্ছেন, যে কোনো সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে বাংলাদেশের একদম জিরো পয়েন্ট, অর্থাৎ ঘোজাডাঙ্গার যে দক্ষিণ পাড়া রয়েছে, দক্ষিণ পাড়া তুমি দেখতে পাচ্ছ এই কাঁটা তার, বিশেষ করে এই কাঁটা তারে ঠিক ওই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে চাষিরা বিশেষ করে চাষ করছে। অর্থাৎ এই ওপারে একেবারে কোনো কাঁটা তার নেই, একদম এই জায়গা যে কোনো সময় অনুপ্রবেশ ঘটতে পারে। বিএসএফের টহল থাকলেও কোনো একটা জায়গায় যেন গ্রামবাসীরা মনে করছে যে বাংলাদেশের আজ যদি রাতের অন্ধকারে এসে এখান থেকে ঢোকে তাহলে কিন্তু সেটা কিন্তু পরিস্থিতি অন্যদিকে অর্থাৎ অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। তাই মিলে গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছে প্রশাসন। ইতিমধ্যে বিএসএফের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি আরও একবার তোমার ছবিটা দেখাতে পারবো, এই লম্বা কাঁটাতারের বেড়া, যেখানে কাঁটাতার থাকলেও কাঁটাতার নেই, পুরোপুরি ঠিক ওপারটা রয়েছে বাংলাদেশ। তুমি দেখতে পাচ্ছ একেবারে কলকাতা টিভির দর্শককে দেখাচ্ছি যে বাংলাদেশের জমি, অর্থাৎ সেখানে চাষিরা কিন্তু চাষ করছে, অর্থাৎ সেই জমিতে কিন্তু বাংলাদেশিরা চাষ করছে। সব মিলে যদি নতুন করে যদি সেই আজ এসে পড়ে অর্থাৎ এই সীমান্ত এরিয়াতে, তাহলে কিন্তু এই নিয়ে কিন্তু রীতিমতো এখানে আতঙ্কে রয়েছে। অর্থাৎ দক্ষিণ পাড়া ঘোজাডাঙ্গার সেখানে বহু গ্রামবাসীরা তারা দাঁড়িয়ে রয়েছে। না, ট্রাক ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে এবং যেটা প্রতিদিন 400 থেকে 500 ট্রাক পণ্যবাহী ট্রাক যায় ওদেশে, সেখানে কিন্তু আজকে 170টা ট্রাক গেছে, যার মধ্যে বেশিরভাগ দেশীয় কাঁচা মাল রয়েছে, অর্থাৎ কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবং কমলালেবু সহ একাধিক ট্রাক গেলে ওপার থেকে রপ্তানি হলেও ওই দেশ থেকে গুটি কয়েক অর্থাৎ 3টে থেকে 4টে অর্থাৎ আমদানির যে ট্রাক অর্থাৎ বাংলাদেশি ট্রাক এদেশে ঢুকেছে। তারা যেটা জানাচ্ছে, প্রত্যক্ষ দোষীরা যেটা জানাচ্ছে অর্থাৎ প্রত্যক্ষ ট্রাক চালক যেটা জানাচ্ছেন যে কোনো রকমে তারা জীবন সংশয় নিয়ে অর্থাৎ চোখে মুখে আতঙ্কের ছাপ তারা কিন্তু যাচ্ছেন, ওপার বাংলায় যাচ্ছেন। কিন্তু তারা যতটা আতঙ্ক ভয় ভীতি সঞ্চার হয়েছে তাদের মধ্যে, বাংলাদেশে যে ছবি বারবার সামনে এসেছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে বিএসএফের পক্ষ থেকে কড়া নজরদারি করলেও কিন্তু কোনো একটা জায়গায় যে এই পরিস্থিতি অর্থাৎ যদি এই পরিস্থিতি যদি আবার এই ভাতের বাইরে চলে যায় তাতে কিন্তু একটা কোনো জায়গায় অর্থাৎ বাংলাদেশের আজ যাতে সীমান্তে না পড়ে তার সব রকম প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের পক্ষ থেকে বসিরহাটের বিভিন্ন শহর অর্থাৎ শহর কেন্দ্রিক আমি একজনের সঙ্গে কথা বলবো, এখানকার সাধারণ মানুষ রয়েছে তারা কথা বলবো যে এই যে একেবারে সীমান্ত লাগা বাংলাদেশ, তো এটা বাংলাদেশ পাশেই, এই কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? আমরা খুব ভয় পাওয়া। কেন 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 কেন? এই বাংলাদেশের চাপ। হ্যাঁ, কি শুনছেন? এই বাংলাদেশে আপনার ওই মারামারি কাটাকাটি, এই বাংলাদেশের চাপ হতে পারে। বিএসএফ এর নজরদারি ভালোই আছে। বিএসএফ এর নজরদারিতে কত ভালোই আছে। রাত হলে কেমন লাগে? রাত হলে আতঙ্ক। কেন কেন? ওই ভয়ের ব্যাপার বাংলাদেশে। হ্যাঁ, যদি ঢুকে পড়ে মোড় মানে রাতে। হ্যাঁ, রাত কি জাগতে হচ্ছে নাকি? না,
হ্যাঁ, তাহলে মানে নিরাপত্তা কতটা বুঝছেন, নিরাপত্তাটা কতটা বুঝছেন? প্রশাসনের ভূমিকা কি পাচ্ছেন? প্রশাসনের ভূমিকা কি? পাচ্ছেন? ভালোই আছে। হ্যাঁ, ভালোই আছে। আচ্ছা এই তো পাশেই বাংলাদেশ, পাশেই বাংলাদেশ, ওই বিএসএফ আছে মানে। হ্যাঁ, একেবারে সঞ্জিত, বোঝা গিয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে এবং বিএসএফ এর যে টহলদারি সেটাও কিন্তু জারি রয়েছে। সঞ্জিত, তুমি সঙ্গে থাকো, আমি এবারে কোচবিহারের দিকে নজর রাখবো। সেখানে কিন্তু এক বাংলাদেশি নাগরিককে মারধরের অভিযোগ সামনে আসছে। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় মারধরের অভিযোগ, ব্যক্তি টাকা গয়না মোবাইল ছিনতাই করা হয় বলে অভিযোগ। কি ঘটেছিল ঠিক জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি অভিযোগ সামনে আসছে এবং কি ঘটেছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের জেরে একেবারেই কিন্তু গোটা রাজ্যের সাথে, আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু বিএসএফের তরফ থেকে গতকাল থেকেই উচ্চ পর্যায়ের একেবারে টহলদারি চালানো হচ্ছে। একেবারেই সীমান্তে কোনোভাবেই যেন অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে যেমন বিএসএফের নজরদারি চলছে, অপরদিকে কিন্তু সাধারণ যারা ভারতীয় রয়েছে, যাদের জমি রয়েছে সীমান্তের ওপারে, কাঁটাতারের ওপারে, তারাও আজকে যথারীতি কিন্তু বৈধ কাগজপত্র দেখে তাদেরকে যেতে হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলার একমাত্র স্থলবন্দর চ্যাংড়াবান্ধা যে স্থলবন্দর রয়েছে, সেই চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে একদিকে যেমন পণ্য যাওয়া আসা করে, ঠিক অপরদিকে কিন্তু সাধারণ মানুষেরও যাওয়া আসা হয়, পাসপোর্টধারী মানুষদের। আজকে সকালেই কিন্তু একদিকে যেমন ভারতের কোচবিহার জেলার এক নাগরিক, তিনি বাংলাদেশে ছিলেন, তিনি কিন্তু সেই চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে এসেছিলেন। আসার পরে কিন্তু তিনি সেই বাংলাদেশের যে বিভৎস অবস্থার কথা, সেই অবস্থার কথা কিন্তু সংবাদ মাধ্যমে অকপটে জানিয়েছিলেন। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশের এক নাগরিক নয়ন বর্মন, গাইবান্ধা জেলায় তার বাড়ি, তিনি কিন্তু ভারতে প্রবেশ করেই তিনি জানিয়েছেন যে ভারতে আসার সময় যখন তিনি নিজের বাড়ির থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজের স্ত্রী এবং সন্তান সহ আসতেছিলেন, ঠিক সেই সময় তার পথ আটকায় দুষ্কৃতীরা এবং তাকে একেবারেই জেরা করতে শুরু করে দুষ্কৃতীরা, কেন যাওয়া হচ্ছে। এবং তিনি যখনই জানান যে তিনি ভারতে আসছেন, সেই কথা শুনেই কিন্তু তাকে বাংলাদেশের যে বিগত যে ক্ষমতাসীন যে দল ছিল, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই আওয়ামী লীগ দলের সদস্য বলে তাকে সন্দেহ করে এবং তাকে কিন্তু বেধড়ক মারধর চালায়। অপরদিকে কিন্তু তার যে মোবাইল, তার হাতের যে টাকা পয়সা এবং তার স্ত্রীর যে গহনা, সেই গহনাও কিন্তু ছিনিয়ে নেয়। এবং এই অবস্থায় একেবারে ফাঁকা হাতে কিন্তু তিনি সেই চ্যাংড়াবান্ধা বন্দর দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমনটাই জানিয়েছেন। এবং তার স্ত্রী পুত্রও কিন্তু সেই মাঠ থেকে, সেই অত্যাচার থেকে রেহাই পায়নি, এমনটাই কিন্তু জানিয়েছেন। তোমাকে আরও জানিয়ে রাখি, গতকালের পর থেকে বা একেবারেই কোচবিহার জেলার যে সমস্ত সীমান্ত রয়েছে, যে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত এলাকায় সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কিন্তু বিএসএফের নজরদারি একেবারেই বাড়ানো হয়েছে। কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় কিন্তু এখনও ফেন্সিং করানো হয়নি, তাই যে সমস্ত জায়গায় ফেন্সিং নেই সেই সমস্ত জায়গার থেকে বিএসএফ কার্যত কিন্তু অনেকটা এগিয়ে এসে ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে এসেই কিন্তু তারা ডিউটি করছে এবং সাধারণ যে মানুষ আছে তাদেরকেও কিন্তু সীমান্তে যাওয়ার ক্ষেত্রে একেবারেই রেস্ট্রিক্টেড করে রেখেছে। আমরা সকালবেলাই দেখিয়েছিলাম একটা সংবাদ সংগ্রহের কাছে, যখন আমরা গিয়েছিলাম সেই গীতালদাহ বর্ডারে, সেই বর্ডারে কিন্তু বর্ডারের 0 পয়েন্ট থেকে প্রায় 2.5 কিলোমিটার এগিয়ে এসেছিল বিএসএফ এবং সেখান থেকেই তারা কিন্তু রুটিন মাফিক চেক চালাচ্ছে যাতে কোনো রকমভাবে অনুপ্রবেশ না ঘটে। সব মিলিয়ে বলতে গেলে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে এবং টহলদারি আরও বাড়তি টহলদারি করছে এবং যাতে কোনো রকমভাবে বাংলাদেশের আজ এদেশে এসে না পড়ে। ইন্দ্রাণী, একেবারে, এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু লাগাতার বিএসএফ এর নজর রয়েছে। আমি দুজনকে ধন্যবাদ জানাবো। কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি রবিউল হোসেন এবং গোজাডাঙ্গা অর্থাৎ বসিরহাট সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি ছিলেন সঞ্জিত চক্রবর্তী। বিএসএফ এর যে নজরদারি সেটা কিন্তু জারি রয়েছে। অন্যদিকে সুন্দরবনের নদী ও সমুদ্রে হাই অ্যালার্ট, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হাই অ্যালার্ট জারি। উপকূলবর্তী এলাকায় জলপথে নজরদারি, মৎস্যজীবীদের যাবতীয় নথিও দেখছে পুলিশ, অর্থাৎ শুধুমাত্র স্থলপথ নয়, এবার জলপথেও নজরদারি শুরু হয়েছে। মৎস্যজীবীদের যে যাবতীয় নথি সেটা খতিয়ে দেখা হচ্ছে, চেকিং চলছে প্রতি মুহূর্তে। একদিকে যেরকম নাকা চেকিং চলছে, অন্যদিকে যে মৎস্যজীবীরা যারা যাচ্ছেন সমুদ্রে তাদেরও কিন্তু নথিপত্র চেক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হাই অ্যালার্ট জারি, জলপথে চলছে নজরদারি, উপকূলবর্তী এলাকায় জলপথে নজরদারি, সুন্দরবনে নদী ও সমুদ্রে হাই অ্যালার্ট। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হাই অ্যালার্ট জারি রয়েছে নদী এবং সমুদ্রে, সুন্দরবনে সেখানে পুলিশের চেকিং চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি।
মৎস্যজীবীদের যাবতীয় নথি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হাই অ্যালার্ট। বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আটক, বিমানবন্দরে আটক জুনায়েদ পলক। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আটক। বিমানবন্দরে আটক জুনায়েদ পলক। জুনায়েদ পলককে আটক করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীকে। বিমানবন্দরে আটক জুনায়েদ পলক। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, কি জানা যাচ্ছে? দেখো, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাবেক, অর্থাৎ যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং মন্ত্রিসভা রিজলভ করে দেওয়া হয়েছে, তার ফলে এই তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের জুনায়েদ আহমেদ পলক, তাকে আটক করা হয়েছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়, বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে। এই যে আটক, অর্থাৎ এই একজন মন্ত্রী তিনি আটক হলেন এবং তারপরে যে এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন যে সমস্ত বিএনপি নেতা-নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জেলে পাঠানো হয় এবং একাধিক বিএনপি নেতা-মন্ত্রী, তারা একাধিক বিএনপি নেতা-নেত্রী, তাদেরও জেলবন্দি করা হয়েছিল। তার সঙ্গে এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে একাধিক এই ছাত্র যাদের আটক করা হয়েছিল তাদেরও ধীরে ধীরে ছাড়া হচ্ছে, অর্থাৎ যে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, বিএনপির একাধিক নেতা-নেত্রী তাদের ধীরে ধীরে ছাড়া হচ্ছে এবং যে সমস্ত ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত পড়ুয়াদের আটক করা হয়েছিল তাদেরও আস্তে আস্তে ছাড়া হচ্ছে। কিন্তু এবার যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে শাসক দল এতদিন ছিল ক্ষমতায়, অর্থাৎ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের অন্যতম একাধিক নেতা-নেত্রী, তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অনেক লোকাল যে সমস্ত নেতা, অর্থাৎ স্থানীয় স্তরে যে সমস্ত নেতা-নেত্রী, তাদের অনেককে খুন করার অভিযোগ সামনে এসেছে এবং তার সঙ্গে আরো একটি সংযোজন হলো যে একজন প্রাক্তন মন্ত্রী, তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী, সেই জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে। তাহলে এটা এই ব্যাপারটাও কিন্তু সামনে আসছে যে তাহলে এই যে প্রাক্তন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি কি অন্য দেশে পালিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় তাকে কি আটক করা হয়, সেটা প্রশ্ন উঠছে যে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে মানে তিনি হয়তো অন্য দেশ ছাড়ছিলেন। এবং যেভাবে গতকাল সামরিক নিরাপত্তার মধ্যে দিয়ে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গেও এই জুনায়েদ আহমেদ পলক, অর্থাৎ এই আওয়ামী লীগ সরকারের অন্যতম মন্ত্রী, তিনি দেশ ছাড়ার সময় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ধন্যবাদ দিব্যেন্দু। কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে সংসদে দুকক্ষে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিনি বলেন যে ভোটের পর থেকেই বাংলাদেশে মেরুকরণের রাজনীতি, সুপ্রিম কোর্টের রায়ের পরেও পরিস্থিতি শান্ত হয়নি। হাসিনার পদত্যাগের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। খুব কম সময়ের নোটিসে হাসিনা ভারতের সাহায্য চান। কি বলেছেন জয়শঙ্কর, শোনাব আপনাদের। We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals who usually live there, of which about 9,000 are students. The bulk of the students, however, have already returned to India in the month of July on the advice of the High Commission. In terms of our diplomatic presence, in addition to the High Commission in Dhaka, we have assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna and Sylhet. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to their normal functioning once the situation stabilizes. Speaker, sir, we are also monitoring the situation with regard to the status of minorities.
There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. We welcome that. We welcome that and will naturally remain deeply concerned till law and order is visibly restored. Our border guarding forces have also been instructed to be exceptionally alert in view of this complex situation. Speaker, sir, in the last 24 hours, we have been in regular touch with the authorities in Dhaka. We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals who usually live there, of which about 9,000 are students. The bulk of the students, however, have already returned to India in the month of July on the advice of the High Commission. In terms of our diplomatic presence, in addition to the High Commission in Dhaka, we have assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna and Sylhet. ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের ছবি আপনাদের দেখাচ্ছি এবং তারই মধ্যে অন্যতম হচ্ছে মালদার মহদীপুর সীমান্ত। সেখানেও বাণিজ্য বন্ধ, স্থলবন্দরে বন্ধ বাণিজ্য আমদানি রফতানি। বাংলাদেশের পানামা বন্দরে আজকে ভারতের 350টি লরি, সীমান্তে বিএসএফের চরম সতর্কতা। বিএসএফের সতর্কতা এবং 350টি লরি আটকে রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। মালদার মহদীপুর সীমান্তে বাণিজ্য বন্ধ, স্থলবন্দরে বন্ধ আমদানি রফতানি। বাংলাদেশের পানামা বন্দরে আটকে ভারতের 350টি লরি, সীমান্তে বিএসএফের চরম সতর্কতা। বিএসএফের নজরদারি চলছে এবং 350টি লরি আটকে রয়েছে, বন্ধ রয়েছে আমদানি রফতানি কাজ। মালদার মহদীপুর সীমান্তে বাণিজ্য বন্ধ। একাধিক সীমান্ত থেকে কিন্তু সেই খবর সামনে আসছে যেখানে বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে এবং বিএসএফের যে পর্যাপ্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে, ফোর্স বাড়ানোর কথা বলা হয়েছিল, সেই মতোই কিন্তু বাড়ানো হয়েছে এবং চলছে টহলদারি, লাগাতার নজরদারিও চালানো হচ্ছে। মালদার মহদীপুর সীমান্তে বাণিজ্য বন্ধ। বাংলাদেশে অসন্তোষের খবর আসার পরে এবং শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র স্থলপথ নয়, জলপথও চলছে নজরদারি। একদিকে যেরকম নজরদারি চলছে, অন্যদিকে ঢাকা কলকাতা বিমান পরিষেবা স্বাভাবিক, ধীরে ধীরে স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। বাংলাদেশ থেকে বিমান আসে কলকাতায়, ধীরে ধীরে স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। এবং আমরা জানি যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা কিছুটা হলো স্বাভাবিকের পথে, তবুও বেশ কিছু জায়গায় অশান্তি জারি রয়েছে এবং স্কুল কলেজ খোলার কথা বলা হলো, বিশ্ববিদ্যালয় এখনই খুলছে না এবং সেখানে পঠন পাঠন এখনই শুরু হচ্ছে না। তবে বিমান পরিষেবা সেটা ধীরে ধীরে স্বাভাবিকের পথে। কলকাতা ঢাকা বিমান পরিষেবা স্বাভাবিক, ধীরে ধীরে স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। বাংলাদেশ থেকে বিমান আসছে কলকাতায়। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানতে পারছো? দেখো, যে বাংলাদেশে যে পরিস্থিতি ছিল তারপরেই কিন্তু কলকাতায় বাংলাদেশ বিমান পরিষেবা ধীরে ধীরেই স্বাভাবিকের পথে। গতকাল গভীর রাতে বাংলাদেশ থেকে একটি বিমান কলকাতায় এসেছিল, যদিও সংখ্যায় অল্প কিছু যাত্রী ছিল তাতে, এবং আজ সকালে বাংলাদেশের একটি বিমান এয়ারলাইন্স কলকাতা নির্ধারিত সময় কিন্তু এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে এবং ওই বিমানটি আবার কলকাতা থেকে বাংলাদেশ যাবে। যদিও যাত্রীর সংখ্যা বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে সেভাবে নয়, কিন্তু বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিকের পথেই একদম চলছে। ধন্যবাদ শাকিল। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। ধীরে ধীরে স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। বাংলাদেশ থেকে বিমান আসে ঢাকায়, বাংলাদেশ থেকে বিমান আসে কলকাতায় এবং অন্য খবরে নজর রাখবো। কামারহাটিতে দুষ্কৃতী
আতঙ্কে ঘরবন্দি তৃণমূল কর্মীর পরিবার। ৪ঠা জানুয়ারি নিজের বাড়ির সামনে রাস্তায় দুষ্কৃতীদের হামলার শিকার হন তৃণমূল কর্মী শামশেদ আলী ওরফে কাল্লু। গুলিবিদ্ধ অবস্থায় কোনো ক্রমে প্রাণে বাঁচলেও বারবার হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 7 মাস পর কামারহাটি থানায় দুষ্কৃতীদের শনাক্ত করে লিখিত অভিযোগ দায়ের করলে কয়েকজনকে ধরল, বাকিরা অধরা। অভিযোগ সঠিক বিচার মেলেনি তৃণমূল কর্মীর। ঘরবন্দি হয়ে দিন যাপন করছেন শামশেদ আলী। সুরক্ষার কারণে বাড়ির আশেপাশে ক্যামেরাও লাগিয়েছেন তারা। দুষ্কৃতীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তৃণমূল কর্মীর পরিবার। কামারহাটিতে দুষ্কৃতী আতঙ্কে ঘরবন্দি তৃণমূল কর্মীর পরিবার। ৪ঠা জানুয়ারি নিজের বাড়ির সামনে রাস্তায় দুষ্কৃতীদের হামলার শিকার হন তৃণমূল কর্মী শামশেদ আলী ওরফে কাল্লু। গুলিবিদ্ধ অবস্থায় কোনো ক্রমে প্রাণে বাঁচলেও বারবার হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 7 মাস পর কামারহাটি থানায় দুষ্কৃতীদের শনাক্ত করে লিখিত অভিযোগ দায়ের করলে কয়েকজনকে ধরল, বাকিরা অধরা। অভিযোগ সঠিক বিচার মেলেনি তৃণমূল কর্মীর। ঘরবন্দি হয়ে দিন যাপন করছেন শামশেদ। সুরক্ষার কারণে বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছেন তারা। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি বলছেন তৃণমূল কর্মী এবং তার পরিবার? দেখো, তৃণমূল কর্মী শামশেদ আলী তিনি যেটা দাবি করছেন যে আজ থেকে প্রায় 6 মাস আগে তার উপরে গুলি চালানোর ঘটনা ঘটা কামারহাটি ষষ্ঠীতলা মোড়ে। ঠিক তারপর থেকে কিন্তু তার উপরে কিন্তু একাধিক হামলা হচ্ছে, কখনো তার বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। এটা মূলত কারণ ছিল যে তুমি জানো যেটা কামারহাটি সাগর দত্ত হাসপাতালে দালাল চক্র ছিল, সেই দালাল চক্রের পোস্টার তিনি মেরেছিলেন এবং তারপর থেকে তার উপরে এই ধরনের হামলা করা হয়। এবং এরপরে কিন্তু স্থানীয় যে পুলিশ অর্থাৎ কামারহাটি থানার পুলিশে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে এবং এই এফআইআর দায়ের করার ভিত্তিতে পুলিশ আপাতত কিছুজনকে গ্রেফতার করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে বেশ কিছুজন দুষ্কৃতী এবং তাদের ভয়ে কার্যত কিন্তু গৃহবন্দী হয়ে রয়েছেন কামারহাটির তৃণমূল নেতা বলা যেতে পারে এবং মদন মিত্রের খুব ঘনিষ্ঠ শামশেদ আলী ওরফে কাল্লু। তিনি পরিবারের সঙ্গে কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং তার পরিবার অর্থাৎ তার স্ত্রী যেমনটা দাবি করছেন যে তাকে রুজির জন্য বাইরে বাইরে যেতে হয়, সেক্ষেত্রেও কিন্তু তার একটা ভয় এবং আতঙ্ক প্রতি মুহূর্তে কাজ করছে, কারণ বাদবাকি দুষ্কৃতীরা কিন্তু অধরা, যে কোনো মুহূর্তে কিন্তু তার উপরে হামলা আসতে পারে। এই ভয়েতেই কিন্তু তার বাড়ির আশেপাশের গোটা চত্বর নিজের নিরাপত্তা রক্ষার্থে কিন্তু তিনি সিসিটিভি লাগিয়ে গোটা অঞ্চল কিন্তু মুড়ে দিয়েছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এই বিষয়ে কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে? এই যে তৃণমূল কর্মী আতঙ্কে রয়েছেন, ভয়ভীত হয়ে রয়েছেন, এই বিষয়ে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন বড় প্রশ্ন এবং সেটাই এখন দেখার বিষয়। একেবারে ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। চারটে 4 দিক এখন এই পর্যন্ত। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।